ওয়েলকাম টু এডুনেবল লার্নার্স মাই ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা সাবজেক্ট, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারের বাংলা ফার্স্ট পেপার। আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি বাংলা ফার্স্ট পেপার নিয়ে। আমি বাংলা ফার্স্ট পেপারের জন্য প্রত্যেকটা অধ্যায়ের জন্য 3টে করে এপিসোড নিয়ে হাজির হব, প্রত্যেকটা টপিকের জন্য। ফার্স্ট টপিকে জাস্ট একটু ধারণা দিব যে এই অধ্যায়টার মূলভাব প্লাস বিস্তারিত, একটু নর্মাল কিছু ধারণা, কবি পরিচিতি সম্পর্কে নর্মাল ধারণা, অ্যান্ড পাঠ পরিচিতি সম্পর্কে নর্মাল কিছু ধারণা। তার পরবর্তী পর্বে আমি তোমাদেরকে বোঝাবো বিস্তারিত সকল ব্যাখ্যা বিশ্লেষণ, একদম A to Z, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, অ্যান্ড যেটা মেইন টপিক সেই টপিক নিয়ে। অ্যান্ড তারপরে তোমাদেরকে পরবর্তী ক্লাসে সিকিউ, MCQ এই সকল কিছু তোমাদেরকে সমাধান করাবো। এটা হচ্ছে আমার বাংলার সকল প্লেলিস্টের বিষয়গুলো তোমাদেরকে বললাম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্টার ফার্স্ট ইয়ারের পর্ব 1-এ বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই টপিকটা নিয়ে। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বাংলার মানে এইটা, আচ্ছা আগে বলে নিই, আগে বিস্তারিত আলোচনা করে নিই। বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই যে প্রবন্ধটা এটা লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। অবশ্যই আমাদেরকে লেখকের নামগুলো সব নবদতমে রাখতে হবে। এখন তোমাদেরকে আমি বলি যে বাঙ্গালার এই উক্ত ক্লাসটা আমরা এখন চলো স্টার্ট করি। বাঙ্গালার মানে হচ্ছে বাংলার, নব্য মানে হচ্ছে নতুন, লেখক দিগের মানে লেখকগণ, ঠিক আছে। প্রতিনিবেদন মানে এইটাতে বোঝানো হচ্ছে যে বাংলার যারা নতুন নতুন লেখক তৈরি হবেন বা সৃষ্টি হবেন, বা নতুন নতুন যারা লিখবেন বিভিন্ন গল্প বা বিভিন্ন স্টোরি, তাদের প্রতি কিছু নিবেদন জানানো হয়েছে যে তাদের কি কি মেনে, কি কি অনুসরণ করে তাদেরকে বিভিন্ন ধরনের তারা লেখা প্রকাশ করবে বা লিখবে বা বিভিন্ন রাইটিং করবে, এই সব বিষয় নিয়ে এই মানে সবাইকে আলোচনা করেছে এই অধ্যায়টাতে। মেইনলি বাংলা যারা নতুন নতুন লেখক তৈরি হবেন বা যারা নতুন নতুন লেখা সৃষ্টি করবেন, তাদের কি কি আদেশ নিষেধ রয়েছে, সেই সকল কিছু মিলেই আজকের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সংক্ষিপ্ত কিছু জাস্ট ধারণা দেব। এই কবিতার মূল ভাবটা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে মোট 13টা উপদেশ দেওয়া হয়েছে, যে জাস্ট কি কি উপদেশ মেনে চললে তোমরা একটা লেখাকে ভালো করে সাজাতে পারবা, যেন সেটা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে, যেন সেটা তোমার লেখার মাধ্যমে আপনি খ্যাতি অর্জিত হয়, টাকার জন্য না, মানুষের কল্যাণের জন্য লেখা। এই সকল কিছু নিয়েই আজকের এই এপিসোডটা আমরা নিয়ে এসেছি। ফার্স্টে চলো কবি পরিচিতি সম্পর্কে নর্মাল কিছু আইডিয়া আমরা দিয়ে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1838 সালে, মৃত্যু হচ্ছে 1894 সালে, ঠিক আছে। এটা হচ্ছে কবির জন্ম মৃত্যু সাল। কবির হচ্ছে তোমাদের জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। এনার গ্রন্থ সংখ্যা প্রায় 34টা, এবং এনার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। এক্সামে কিন্তু আসতে পারে, ছদ্মনাম কি? কমলাকান্ত। ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। আর হচ্ছে এই কবির বেশ কিছু উপাধিতে ভূষিত হন, আমরা বিস্তারিত পরবর্তী এপিসোডে আলোচনা করব। জাস্ট এই গল্পের কিছু বিস্তারিত আজকে আমরা আলোচনা করব, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। 3টা এপিসোডে ভাগ করবো। এর আগের ক্লাসে বলেছি যে ফার্স্ট ক্লাসে জাস্ট নর্মাল কিছু ধারণা দিব, পরবর্তী ক্লাসে একদম বিস্তারিত, তারপরে ক্লাসে বিশ্লেষণ করে বলবো যে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট নয়, সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। তো চলো ফার্স্টে আমরা কিছু কথা বলি যে আমাদের অনেকেরই কি বই বাছাই করবো সেটা বাছাই করতে অসুবিধা হয়, কোন বই পড়লে সঠিক ব্যাখ্যা পাবো। তোমাদেরকে আমি বলি যে নাহিদ হাসান মুন্না ভাইয়ের এই বাংলা A+ বইটা তোমরা সবাই কালেক্ট করতে পারো। এই বইতে সকল কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, যে ফার্স্টেই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে, তারপরে এই বইয়ের মধ্যে কিছু CQ MCQ দেওয়া হয়েছে।
সহজভাবে প্রত্যেকটা সিকিউ লিখতে পারার জন্য এই বইটা সবচেয়ে বেস্ট। বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটাই দেওয়া আছে। এখন আমরা বাংলা ফার্স্ট সেকেন্ড এই বইটা অনুসরণ করে আমরা পড়লে আমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট লাইনে আমাদেরকে দেখো, তোমরা ফার্স্টে বইটা অবশ্যই বের করবে। বইয়ের 1 নং টপিকে তোমরা যাও, দেখো লেখা হয়েছে যে যশ খ্যাতির জন্য, অর্থাৎ যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। কি বলা হয়েছে যে 1 নম্বরে বলা হয়েছে হচ্ছে কি, যশের জন্য লিখিবেন না। কি বললাম? যশের জন্য লিখিবেন না, যদি লেখা ভালো হয় যশ আপনি আসিবে। অর্থাৎ অনেকে আছে জাস্ট ফেমাস হতে চায়, মনে করে যে আমি লিখলেই ফেমাস হব। কবি এটাকে নিষেধ করেছেন। কবি বলেছেন কখনোই ফেমাস হওয়ার জন্য লেখা যাবে না। যদি কারো লেখা একান্তই ভালো হয় তাহলে সে ফেমাস আপনা আপনি পেয়ে যাবে। সো আমরা কি শিখলাম? ফার্স্ট টপিক থেকে আমি জাস্ট সংক্ষেপে জাস্ট ধারণা দিচ্ছি, পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা ফার্স্ট ক্লাসে শিখলাম হচ্ছে যে কখনোই কোনো লেখাকে যশ বা ফেমাসের জন্য লেখা যাবে না। অবশ্যই তোমাদেরকে এমনভাবে লিখতে হবে যেন যশ আপনি আসে। অর্থাৎ লেখা যদি ভালো হয়, যশের মানে হচ্ছে খ্যাতি, যশ মানে কি? খ্যাতি মানে ফেমাস। ঠিক আছে, আমাদেরকে এমনভাবে লিখতে হবে যেন লেখার মাধ্যমেই ফেমাস চলে আসে। ফেমাসকে উদ্দেশ্য করে লিখলে কোনো কিছুই হবে না। যদি লেখা ভালো হয় ফেমাস আপনি আসিবে, এইটাই কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। তারপরে দেখো 2 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে টাকার জন্য লিখবেন না, অর্থাৎ টাকার জন্য লেখা যাবে না। অনেকে আছে জাস্ট মনে করে যে আমি লিখবো, লিখে টাকা ইনকাম করবো, কাহিনী শেষ। বাট নো, টাকার জন্য লেখা যাবে না। তোমাদেরকে অবশ্যই লিখতে হবে নিজের, মানে যেই লেখাটা সৃষ্টি তুমি করতে পারো সেই লেখাটা সৃষ্টি করতে হবে, কখনোই টাকার জন্য লেখা যাবে না। দেখো ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। এখন আমাদের দিকের দেশের সাধারণ জনগণের পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে। দেখো ইউরোপ কোন দেশের নাম বলেছে? ইউরোপ, তাই না? ইউরোপে অনেকেই আছে যারা টাকার জন্য লিখে, তাদের লেখাটাও ভালো হয়। মানে তাদের মন মানসিকতা এইভাবে সৃষ্টি হয়েছে যে তারা লেখায় অনেক এক্সপার্ট, তারা টাকাও দেয়, টাকার মাধ্যমে তারা লিখেও ফেলে। বাট আমাদের দেশের মানুষের যে মন মানসিকতা, যেই মেন্টালিটি, সেই হিসাবে যদি তোমরা টাকার জন্য লেখো তোমাদের লেখা ভালো হবে না। কবি এইটাই বোঝাতে চাচ্ছে যে আমরা যদি মানুষকে খুশি করার জন্য লিখতে যাই, টাকা দিয়ে লিখি, তাহলে সেটা আমাদের লেখাকে নষ্ট করে ফেলে, একদম নষ্ট হয়ে যাবে। এটাই কবি বলেছেন যে টাকার জন্য না, লেখা ভালো করতে হবে, সেই ভালোভাবে লিখতে হবে যেন মানুষের মানে অন্তরে সেই লেখাটা গেঁথে যায়। এইটাই কবি বোঝাতে চেয়েছেন। ইউরোপের নকল আমাদের এখানে করলে হবে না, ওদের মেন্টালিটি ওরকম, আমাদের মেন্টালিটি অন্যরকম। সো আমাদেরকে টাকার জন্য লেখা যাবে না। কবি দেখো যশের জন্য লিখতে নিষেধ করেছেন অ্যান্ড টাকার জন্য লিখতে নিষেধ করেছেন। ঠিক আছে, তারপরে সবাই দেখো, যদি মনে এমন বুঝিতে পারেন লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্য লিখিবেন। অর্থাৎ তোমাদের লিখায় এমন কিছু রাখতে হবে যেন সেটা মানুষের মঙ্গলজনক তৈরি হয়। যদি সেটা মানুষের মঙ্গল না আনতে পারে তো সেটা লেখার কোনো দরকার নেই। এটা কবি এখানে সেটা বলতে চাইছেন যে আমি একটা লেখা লিখবো, আমি একটা টপিক নিয়ে লিখলাম, অবশ্যই সেইটা মানুষের মঙ্গল আনতে হবে। যদি আমি সেটা মঙ্গল না আনতে পারি সেই টপিক লেখা থেকে আমার বিরত থাকতে হবে। ঠিক আছে, এটা এখানে বলছে মানুষের কি মঙ্গলের জন্য লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরে আমাদের বলেছে হচ্ছে যাহা অসত্য ধর্ম বিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ধর্মে সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনই মহাপাপ। অর্থাৎ যেই সকল লেখা মানুষের মধ্যে এক প্রকারের নিন্দা সৃষ্টি করে বা এক প্রকারের মানে ধর্ম বিরুদ্ধ, অর্থাৎ ধর্মের বিরুদ্ধে আচরণ করে, পরনিন্দা
সৃষ্টি করে, পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে। এইরকম টাইপের লেখা অনেক লেখকই লিখে থাকেন। তারা মনে করেন যে এই লেখা লিখলে আমি দ্রুত এক প্রকারের মানে ফেমাস হয়ে যাব বা আমি পাবলিক হয়ে যাব। বাট এটা মোটেও এইভাবে লেখা ঠিক না। এইভাবে লিখতে গেলে লেখার কোনো মান মর্যাদা থাকে না, লেখার সকল মান মর্যাদা নষ্ট হয়ে যায়। ফলে কবি বলেছেন যে সত্য ধর্মে সাহিত্যের উদ্দেশ্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা স্টার দাগে না, কোনো এক সময় 26-27 একটা ব্যাচ চলে আসবে। দেখো, সাহিত্যের উদ্দেশ্য কি কি? সাহিত্যের উদ্দেশ্য কি কি? সত্য ও ধর্ম, এই দুইটা হচ্ছে আমাদের সাহিত্যের উদ্দেশ্য, সত্য ধর্ম। আমাদেরকে এইটাই বিস্তারিত আছে যে আমরা যদি কোনো সাহিত্য লিখতে চাই বা কোনো লেখা সৃষ্টি করতে চাই, আমাদেরকে অবশ্যই সত্য এবং ধর্ম এই দুইটা জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে? কখনোই এমন কিছু করা যাবে না যেন পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি, এই টাইপের লেখা নিষিদ্ধ করা হয়েছে। তারপরে দেখো, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যাহারা সাময়িক সাহিত্যের কাজে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না, এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। দেখো, যখন আমরা কোনো লেখা ছাপাবো, সাপোজ আমি একটা স্টোরি লিখলাম, যে সাপোজ আমি একটা বই ছাপালাম, যে বইটা মানুষের মঙ্গলজনক হতে পারে সাপোজ। এখন সেই বইটা ছাপানোর পরে তখনই যদি আমি পাবলিক করে ফেলি, সো বইয়ের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকতে পারে যেটা আমি বুঝতে পারবো না। সো আমাকে অবশ্যই 2-1 বছর, এইটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, কত বছর ফিরে রাখার কথা বলা হয়েছে? 2-1 বছর। আমাদেরকে সেই লেখাটা 2-1 বছর ধরে রেখে দিতে হবে, সেই লেখার ভুল ত্রুটি সকল কিছু বুঝে ওঠার জন্য। যদি আমরা সেই লেখার ভুল ত্রুটি সকল কিছু অনুধাবন করতে পারি, তাহলে সেটা সংশোধন করার পরে যদি আমরা সেটা পাবলিক করি, তাহলে আমাদের বইটা মানুষজন পড়বে ভালোভাবে এবং মনোযোগ সহকারে সেই মানুষজন বইগুলো সব পড়বে। ঠিক আছে? এইটা আমাদেরকে কবি বলেছেন যে বাট দেখো, সাময়িক সাহিত্য বলতে কি বলা হয়েছে? খবরের কাগজ, যেটা আমাদের রেগুলার ছাপা হয়। সাময়িক সাহিত্য বলতে কি বলা হয়েছে? সাময়িক সাহিত্য বলতে বলা হয়েছে হচ্ছে খবরের কাগজ। এটা কি আমাদের রেগুলার ছাপা হয় অ্যান্ড রেগুলার এটা কি পাবলিক করা হয়, তাই না? রেগুলার তৈরি করা হয় অ্যান্ড রেগুলার পাবলিক করা হয়। এখন আমরা রেগুলার যদি পাবলিক করে ফেলি, সো আমাদের এইটা কখনোই মানে হিতকর হয় না, মানে উপকার বয়ে আনে না। এটা মানে এক প্রকারের অবনতিকর লেখকের জন্য। এই জন্য বিভিন্ন ধরনের ম্যাগাজিন যে আছে, এগুলো সব নিত্যদিন মানে প্রতিনিয়ত ছাপা হয়, এগুলো অনেক ভুল ত্রুটি থাকে। এই জন্য আমাদেরকে লেখক বলেছে যে ভুল ত্রুটি রক্ষা করে বই ছাপাতে হলে অবশ্যই কোনো একটা জিনিস ছাপিয়ে সেটাকে 2-1 বছর লিখে দিতে হবে, সেটা সংশোধন করতে হবে। এইটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে টপিকে যাই, বলা হয়েছে যে বিষয়ে যাহার অধিকার নাই সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। দেখো, একটা বিষয় যে আমার একটা বই লেখার অভিজ্ঞতা নেই, সাপোজ আমি বাংলা টিচার, ঠিক আছে? সাপোজ আমি বাংলা টিচার, ঠিক আছে? বাট আমি হচ্ছে সামাজিক বিজ্ঞান লিখতে যাচ্ছি, সামাজিক বিজ্ঞানে ক্লাস দিচ্ছি। কেমন হলো তাহলে বিষয়টা? দেখো, যেই বিষয়ে যার অধিকার নাই সেই বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত নয়। অর্থাৎ যেই বিষয়ে যার জ্ঞান নাই সে কেন সেই বই লিখতে যাবে, যার ফলে মানুষজন তো তার বই পড়বেই না, উল্টা তাকে গালিগালাজ দিয়ে দিবে। মানে এক প্রকারের লেখাকে অপমান করা হয়। এটাই কই বলা হচ্ছে যে এটা এক প্রকারের অকর্তব্য, মানে করা উচিত নয় এটা, যে তুমি একটা বিষয় জানো না, তোমার সেই বিষয়ে লেখার দরকার নেই। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সাময়িক সাহিত্যের ক্ষেত্রে হয় কি, এই নিয়মটা রক্ষিত হয় না, কারণ যে যার ইচ্ছা মতো লিখে দেয়। অর্থাৎ সাময়িক সাহিত্যে বিভিন্ন খবরের কাগজ, ম্যাগাজিন, এই জন্য অনেক সময় দেখবো যে সঠিক তথ্য আমরা পাই না, এটাই বলা হচ্ছে এখানে। তারপরে দেখো, বলা হয়েছে যে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা
থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অভিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফার্সি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। অর্থাৎ এই লাইনে বলা হচ্ছে যে কখনোই বিদ্যা প্রকাশের চেষ্টা করা যাবে না, অর্থাৎ জোর করে রস আনা যাবে না। মানে জোর করে তোমাদের লেখার মধ্যে রস বা লেখার মধ্যে বিভিন্ন ধরনের বিদ্যার ব্যবহার প্রয়োগ। দেখো, আমরা বাঙালি, আমরা লেখার মধ্যে ইংরেজি জানি না, বাট ইংরেজি ফরাসি দিয়ে ভরে উঠি। আমি একজন পাঠক, আমি ইংরেজি বুঝতে পারি না, বাট আমার লেখককে ইংরেজি দিয়ে বই ছাপিয়ে রেখেছেন, সো আমি কীভাবে পড়বো? এই বিষয়গুলি বলা হয়েছে যে কোটেশন মানে উদ্ধৃতি, মানে এমন কিছু দিয়ে লেখাকে বিদ্যার মাধ্যমে সাজিয়ে দেওয়া যাবে না, নিজেকে জ্ঞানী প্রমাণ করা যাবে না যেন পাঠক সেটা পড়ে বিরক্ত হন। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে কখনোই আমরা যদি কোনো লেখা লিখি নিজের মাতৃভাষায় লিখতে হবে, কখনোই অন্য ভাষায় প্রয়োগ করা যাবে না। তারপরে দিয়ে যাই, চলো। তারপরে বলা হচ্ছে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে। লেখকের ভাণ্ডারে সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছাবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময় বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নেই। অর্থাৎ অনেকের মধ্যে রস নেই, সে অলঙ্কার সৃষ্টি করতে পারে না, বাট সে লেখার মধ্যে রস দেয়, মনে করে যে পাঠক এটা পড়ে আনন্দিত হবে। বাট না, যদি তোমার ভাণ্ডারে রসই না থাকে, তুমি হাজার চেষ্টা করলে সেই রস আসবে না, বরং পাঠক সেটা পড়ে বিরক্তিকর হবে। এটাই বলা হচ্ছে। যেই স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি, আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে যেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার পড়িলে লেখকের নিজেরই আর ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়ে দিবে। অর্থাৎ কোনো কোনো জায়গা আছে যেখানে রস দরকার নেই, বা কোনো কোনো জায়গা আছে যেটা লেখার পরে কেটে দিতে হবে, বা যেটা মানে লেখাটা এক প্রকারের অতিরিক্ত হয়ে গেছে, লেখাটা না লিখলেও হতো, এইসব টাইপের জিনিস আমাদেরকে কেটে দেওয়া উচিত। এটা লেখক কীভাবে বুঝবে? ফার্স্টেই নিজে 3-4 বার পড়তে হবে, পড়লে লেখকের মনে হবে যে এই লেখাটা হয়তো বা হেঁটিয়ে দিলে ভালো হতো, বা সে বন্ধু তার ফ্রেন্ড সার্কেলকে পড়াবে, ফ্রেন্ড সার্কেল যদি হাসাহাসি করে তাহলে সে লজ্জায় পেয়ে তার একটা অভিজ্ঞতা হবে যে আমার এই লেখাটা চেঞ্জ করতে হবে, বারবার পড়তে পুনঃ পুনঃ পড়তে হবে। এইটাই এই লাইনে বলা হচ্ছে যে আমাদেরকে লেখাটা সুন্দরভাবে সাজাতে হবে, যদি কোনো লেখা কাটতে হয় সেটা কেটে দিতে হবে। তারপরে লাইন চলো। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজেই পাঠককে বোঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্যই পাঠককে বোঝানো। এই লাইনে 10 নম্বরটা সবাই দাগিয়ে রাখো, অনেক কটা এমসিকিউ আর ছোট প্রশ্ন আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আছে, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কি? সরলতা। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কারতা কি? অলঙ্কার কি? সরলতা। তুমি সরল ভাষায় তোমার পাঠককে তোমার বিস্তারিত বুঝাও, যদি অসরল ভাষায় কঠিন ভাষায় বোঝাও পাঠক সেটা বুঝতে পারবে না। শ্রেষ্ঠ লেখকের সংজ্ঞা সেটাই, যখন লেখক তার পাঠককে ভালোভাবে তার বিষয়গুলা বুঝাইতে পারে। ঠিক আছে, আশা করছি তোমার সবাই বুঝতে পারছো যে সরলভাবে বোঝাতে হবে, কঠিন ভাষায় বোঝাতে গেলে পাঠক বিরক্ত হবে। এটাই বলা হচ্ছে, কবি এটাই বোঝাতে চাইছেন যে অবশ্যই সরল রস দিয়ে সরলভাবে, সরল অলঙ্কার দিয়ে সরলভাবে লিখতে হবে। তারপর চলো, কাহারও অনুকরণ করিও না। অনুকরণের দোষগুলি অনুকৃত হয়, গুণাবলী হয় না। অমুক ইংরেজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছে, আমি এইরূপ লিখবো, এ কথাটি মনে স্থান দিও না। অর্থাৎ তোমরা কখনোই কারো অনুকরণ করে লিখিবে না। এটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলতে চেয়েছেন যে যদি আমরা একজনের অনুকরণ করি আমরা তার গুণাবলী কখনোই পাই না, সে যেই ভুলগুলা করেছে আমরা জাস্ট সেই ভুলগুলাই ডায়াল করে ফেলি। এটাই বলা হচ্ছে যে কখনোই অনুকরণ করে লিখলে চলবে না, নিজের ইচ্ছা মতো লিখতে হবে। আমার একটা পরিচিত কবি আমার এই বিষয় নিয়ে লিখলো, ইংরেজিতে লিখলো, আমিও সেই হিসাবে লিখে ফেললাম। নো, এই কাজ করা যাবে না। অবশ্যই তোমাদেরকে এমনভাবে লিখতে হবে যেন
লেখার রস পাঠককে বুঝতে সুবিধা করে, এভাবে লিখতে হবে। কখনই অনুকরণ নয়, নিজস্ব জ্ঞান দিয়ে লিখতে হবে। তারপর চলো, যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। প্রমাণগুলি প্রযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। দেখো, তোমরা একটা বিষয় লিখলে, যেরকম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তোমরা এই বিষয়টা লিখলা একটা বইতে, বাট তোমরা সেটা প্রমাণ করতে পারলা না। লিখলে হলো, তোমাদেরকে হাতে প্রমাণ রেখে লিখতে হবে। যেন এরকম অনেক আছে তোমাদের লেখার পরে তোমার বই নিয়ে রিপোর্ট তৈরি করবে, আমার এটা প্রমাণ চাই, প্রমাণ দেন। সো তখন তোমার প্রমাণটা হাতে রাখা দরকার, যে যখন প্রমাণ চাইবে তখন যেন প্রমাণটা দিতে পারো। এটাই বলা হচ্ছে যে প্রমাণ সহকারে বই লিখলে ভালো। যদি প্রমাণ সহকারে বই না লিখে, তোমাদেরকে প্রমাণটা নিজের কাছে রেখে দিতে হবে, যেন তোমরা প্রমাণ চাওয়ার সাথে সাথে তাদেরকে সেই প্রমাণটা দিয়ে দিতে পারো। এটাই বোঝানো হচ্ছে। তারপরে চলো, বাংলা সাহিত্য বাংলার ভরসা, এই নিয়মগুলো বাংলা লেখক দিকের জন্য রক্ষিত হইলে বাংলা সাহিত্য উন্নতি বেগ হইতে থাকিবে। যদি তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নব্য লেখক দিকে বলতে নিবেদন, অর্থাৎ যেই 13টা টপিক বললো, এই 13টা টপিকের মধ্যে তোমরা লাস্ট আগের 12টা যেটা ছিল, এগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, অবশ্যই তোমরা একটা লেখাকে ভালোভাবে সাজাতে পারবা, তোমরা লেখক হিসেবে পরিণত হবা, শ্রেষ্ঠ লেখক তোমরা হয়ে যাবা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি সংক্ষেপে আবার বলতেছি, আজকের পর্বে আমি সংক্ষেপে জাস্ট বোঝাবো, জাস্ট ধারণাটা দিব। পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত উদাহরণ দিয়ে বোঝাবো। তারপরে ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে সিকিউ এমসিকিউ ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। ইন্টার ফার্স্ট ইয়ারের এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে মেইনলি যে টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এই অধ্যায়ের মূল ভাব হচ্ছে তোমাদের কখনোই লেখাকে এমনভাবে সৃষ্টি করা যাবে না যেন পাঠক সেটা পড়তে দ্বিধাগ্রস্ত হয় বা বিরক্ত হয়। আমাদেরকে কবি এইটাই বোঝাতে চেয়েছেন যে আমাদেরকে অবশ্যই এমনভাবে সকল কিছু লিখতে হবে, লেখা সৃষ্টি করতে হবে, যেন ফেমাস আমরা আপনিই হয়ে যাই। টাকার জন্য লিখব না, মানুষের মঙ্গল সৃষ্টি করব, এবং কখনোই রস দিতে যাব না লেখার মধ্যে। আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আমরা লিখব না, মানে মেইনলি তোমাদের বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে। সো যদি তোমরা এই টপিকগুলো ফলো করো, তাহলে তোমরা অবশ্যই একটা ভালো লেখা সৃষ্টি করতে পারবা। আশা করছি তোমার সাথে আজকের ক্লাসটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। জাস্ট আমি নর্মাল ধারণা দিয়েছি। যদি হয়তো অনেকে আজকের কাছে ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবো না, যদি কেউ না বুঝতে পারো, পরবর্তী ক্লাসে তোমাদেরকে একদম বিস্তারিত A to Z বুঝিয়ে দেবো। সো পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমার অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখে নিলে তোমরা অবশ্যই এই টপিকের বিষয়ে অনেক বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে? দেখো, কবিতার মধ্যে অনেক কিছু নিষেধ করা হয়েছে, অনেক কিছু উপদেশ দেওয়া হয়েছে। এই সকল কিছু আমাদেরকে মেনে আজকের এই টপিকটা আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। সো আজকের ক্লাসে তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।